আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। পুরো একটা ভিডিও রেকর্ড করলাম কিন্তু অডিও রেকর্ড করতে ভুলে গিয়েছি, তাই আবারও রেকর্ড করতে শুরু করেছি। যাই হোক, আজকে আমরা কথা বলবো যে আপনি কি দেখে কম্পিউটার কিনবেন, কম্পিউটার কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনাকে প্রাধান্য দেওয়া উচিত। তো চলুন শুরু করা যাক। তো যদি আপনি একটা ভালো মানের কম্পিউটার কিনতে চান, তাহলে সবার প্রথম আপনাকে প্রাধান্য দিতে হবে যে আপনি কোন কাজের জন্য কম্পিউটার কিনতে চাচ্ছেন। আপনার কাজটাকে নির্বাচন করার পরেই কিন্তু আপনার কম্পিউটারের বাজেট নির্ধারণ করতে হবে। তো দেখা যায় যে আপনি যদি মোটামুটিভাবে সব ধরনের কাজ করতে চান, যেমন ভিডিও এডিটিংয়ের কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ এবং অফিসিয়াল কাজগুলো করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা মিড রেঞ্জের বাজেট রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের একটা ভালো মানের কম্পিউটার কিনতে হবে। আর যদি আপনি মনে করেন শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম করার জন্য একটা কম্পিউটার কিনতে যাচ্ছেন, অথবা যদি আপনি মনে করেন একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করার জন্য কম্পিউটার কিনতে যাচ্ছেন, যেখানে শুধুমাত্র অফিস অ্যাপ্লিকেশনটাকে শেখানো হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কম দামের লো প্রাইসের কম্পিউটার নিলেও হবে। তবে আজকে আমি আপনাকে একদম লো প্রাইসও না, একদম হাই রেঞ্জও না, মোটামুটি মিড রেঞ্জের মধ্যে একটা কম্পিউটারের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মিড রেঞ্জ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে। কারো কাছে 30,000 টাকায় মিড রেঞ্জ হতে পারে, কারো কাছে 50,000 টাকায় মিড রেঞ্জ হতে পারে। তবে আমি আপনাকে যে ধারণাটা দিব, অল এভারেজ সবার জন্য এটা একটা পারফেক্ট ডিসিশন হতে পারে। তো প্রথমত আপনাকে প্রাধান্য দিতে হবে যে আপনি কোন ধরনের প্রসেসর নিতে চাচ্ছেন, কারণ কম্পিউটারের প্রসেসরটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কোরাই 3 মিনিমাম 10 জেনারেশনের একটা প্রসেসর নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন। তবে 6 জেনারেশন, 7 জেনারেশন এগুলো মোটামুটি ভালো পারফর্ম দেয়। আমার ল্যাপটপে 7 জেনারেশন কোরাই 3 প্রসেসর মোটামুটি ভালো পারফর্ম দিচ্ছে। আমি এটা দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ টুকটাক করতে পারি, তবে হাই রেঞ্জের ভিডিও এডিটিংয়ের কাজ করা যায় না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের প্রসেসর নিতে হবে। তবে যদি আপনি আরেকটু ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে আপনি কোরাই 5-এর 10 জেনারেশন নিতে পারেন। এক্ষেত্রে আপনি কিন্তু বাজেট একটু বাড়াতে হতে পারে। প্রসেসরের পরে হচ্ছে আপনাকে মাদারবোর্ড নির্বাচন করতে হবে। মাদারবোর্ডের ক্ষেত্রে আসলে আপনি যেই প্রসেসর নেবেন, সেই প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটা অ্যাডজাস্ট করা থাকে বা ফিক্সড করা থাকে, সেই মডেলে একটা মাদারবোর্ড আপনাকে নিতে হবে। আপনি চাইলেও অন্য মডেলে মাদারবোর্ড নিতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে কিছু কিছু বিষয় অবশ্যই দেখতে হবে যে এই মাদারবোর্ডগুলোতে কী কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। আপনার এসএসডি কয়টা লাগানো যায়, র্যাম কয়টা লাগানো যায়, আর গ্রাফিক্স কার্ড কোন ধরনের গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে, সব কিছু দেখে শুনে বুঝে শুনে একটা আপনাকে মাদারবোর্ড নিতে হবে। তবে যদি আপনি i5 10 জেনারেশন, i3 10 জেনারেশনের প্রসেসর নিতে পারেন, আর সাথে যদি এসএসডি লাগাতে পারেন, তাহলে মোটামুটিভাবে আপনি গ্রাফিক কার্ড ছাড়াও একটা ভালো কম্পিউটার রান করাতে পারবেন। তো আপনি একটা ভালো রেঞ্জের ভালো ব্র্যান্ডের প্রাধান্য দিয়ে একটা মাদারবোর্ড নিয়ে নেবেন, তাহলে হবে। তো র্যাম গেল, প্রসেসর গেল, আর মাদারবোর্ড গেল। এবার হচ্ছে র্যামের বেলায় মিনিমাম 8GB, যদিও এখনকার দিনে স্মার্টফোনে 8GB র্যাম থাকে, তবে আমি প্রাইমারি হিসেবে কাজ শেখার প্রাথমিক পর্যায়ে আমি আপনাকে 8GB রেকমেন্ড করব। তবে 8GBর সঙ্গে আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো মানের এসএসডি রাখতে হবে। এসএসডি ছাড়া কিন্তু 8GBতে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। তো 8GB তো নেবেন, সঙ্গে আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে এটা DDR4-এর র্যাম। DDR4 র্যাম ছাড়া কিন্তু আপনি 8GB কেন 16GB নিলেও আপনি ভালো পারফরমেন্স পাবেন না, কারণ DDR3 র্যামগুলো আগের ভার্সনের র্যাম, সেগুলো কিন্তু এখন এত ভালো পারফর্ম করে না। যদিও করে, আপনার কষ্ট হয়ে যাবে কাজ করতে। তবে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো আপনি DDR4-এর 8GB, মিনিমাম 8GB একটা প্রসেসর নেবেন, র্যাম নেবেন। এরপর হচ্ছে আপনাকে হার্ড ডিস্ক অথবা এসএসডি, এটার মধ্যে কোনটা নেবেন। অনেকেই আছে কম্পিউটার কিনতে গেলে হার্ড ডিস্কটা আমার 1000 মেগাবাইট 1000 গিগাবাইট হতে হবে হার্ড ডিস্ক। অনেকে মনে করে যে হার্ড ডিস্কটাই মনে হয় কম্পিউটারের মেইন পার্ট। আসলে এটা ভুল ধারণা। হার্ড ডিস্ক আসলে কম্পিউটারের মেইন পার্ট নয়। হার্ড ডিস্ক হচ্ছে আপনার মোবাইলের একটা মেমোরি কার্ডের মতো। মেমোরি কার্ড ছাড়া যেমন মোবাইল চলে, হার্ড ডিস্ক ছাড়াও মোটামুটিভাবে হার্ড ডিস্কে শুধুমাত্র ফাইলগুলো স্টোর করে রাখা, মেমোরি কার্ডে যেমন আপনার অপারেটিং সিস্টেমটাকে স্টোর করে রাখতে হয়, এরকম। আপনি চেষ্টা করবেন যদি হার্ড ডিস্ক না নেন, তাতে কোনো প্রবলেম নেই। অবশ্যই আপনাকে এসএসডি নিতে হবে, কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার কম্পিউটার হচ্ছে 6 জেনারেশন i3 এবং 12GB র্যাম, 12GB র্যাম
থাকার পরেও কিন্তু আমার কম্পিউটার কিন্তু ভালো পারফরমেন্স করছিল না, আমি প্রিমিয়ার প্রো চালাতে পারছিলাম না। পরে যখন একটা 128 GB SSD লাগিয়ে সেটাতে আমার অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করে দিলাম, তখন থেকে কিন্তু আমি আমার কম্পিউটারে মোটামুটিভাবে প্রিমিয়ার প্রো এডিট করতে পারছি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব, আপনাকে অবশ্যই কিন্তু একটা SSD প্লাগ ইন করে নিতে হবে। তো আপনি SSDর সঙ্গে HDD দুইটাই সঙ্গে নিতে পারেন, তবে আমার রিকমেন্ড থাকবে যদি আপনার বাজেটে ঘাটতি থাকে শুধুমাত্র একটা SSD নিয়ে নিলে হবে। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে হবে। একটু বাজেট বাড়িয়ে আপনি চাইলে একটা ভালো পাওয়ার সাপ্লাই নিতে পারেন, কারণ পাওয়ার সাপ্লাইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার পাওয়ার সাপ্লাই যদি প্রবলেম করে তাহলে কিন্তু কম্পিউটার আপনার ভালো পারফর্ম করবে না। দেখা যায় আপনি ঠিকঠাকভাবে কম্পিউটার চালাচ্ছেন, পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেমের কারণে কাজ করতে করতে হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল, অথবা কখনো বাজ পড়লো আকাশে, বিদ্যুৎ চমকালো, আপনার পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেল, অথবা কারেন্টের শর্ট সার্কিট থাকলো, লোডশেডিংয়ের সময় আপনার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে। কেসিংয়ের ব্যাপারটা বলি, কেসিংয়ের ব্যাপারে আমি আপনাকে কোনো কিচ্ছু বলবো না। কেসিং আপনি একটা সাদামাটা নিতে পারেন, সমস্যা নেই। তবে যাদের অনেক শখ আমার কম্পিউটারটা দেখতে খুব গর্জিয়াস হবে, সবাই আমার কম্পিউটার দিকে তাকিয়ে থাকবে, এ ধরনের ভাব নিতে চান, তাহলে আপনি একটা ভালো মানের দামি 8GB মানে কেসিং নিতে পারেন। তবে আমার মনে হয় কেসিংয়ের উপরে এত গুরুত্ব না দিলেও হবে, কারণ কেসিং আপনার কম্পিউটার কোনোভাবেই পারফর্ম বাড়াবে না। এরপর হচ্ছে ডিসপ্লে বা মনিটরের ক্ষেত্রে আমরা দেখা যায় অনেকেই কম্পিউটারটা অনেক দামে কম্পিউটার কিনি, কিন্তু মনিটর কিনতে গিয়ে আমরা অনেক বেশি কিপটামি করি। একটা চায়না মনিটর নিয়ে এটা দিয়ে কম্পিউটার কোনো রকম চালানো শুরু করি। তবে আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা ব্র্যান্ডের ডিসপ্লে নেওয়ার জন্য, এবং চেষ্টা করবেন যে এটাতে সঠিক কালার আসে কিনা। যদি আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে যান, যখন আপনি ভিডিও এডিটিংয়ের কাজে আপনি কালার কম্বিনেশনটা ঠিক করতে যাবেন, তখন যদি আপনি একটা চায়না মনিটর নেন, তখন কিন্তু আপনি সঠিক কালারটা পাবেন না। আমার নিজেরও এই প্রবলেমটা হয়। আমার কম্পিউটারে হচ্ছে স্যামসাংয়ের একটা ভালো মানের মোটামুটি মনিটর, সেটাতে আমি যে কালার পাই, কিন্তু আমি ওয়ালটনের যে একটা ল্যাপটপ চালাই সেটাতে আমি সেই কালারটা পাই না। এখানে আমি এক ধরনের কালার পাই, আমার কম্পিউটারে যে কালার পাই অন্যরকম। তো সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো আপনি একটা ভালো মানের মনিটর নেবেন। মনিটরের জন্য আপনার IPS ডিসপ্লে অথবা ফুল HD প্লাস ডিসপ্লে এই ধরনের রেজুলেশন থাকে। তো মোটামুটিভাবে এই ছিল একটা ওভারঅল ধারণা যে আপনি কি দেখে কম্পিউটার কিনবেন। আই থিঙ্ক যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখে। আপনি চেষ্টা করবেন আমার রিকমেন্ডেশনগুলো ফলো করার জন্য। তো একটা সামারি দিয়ে দিচ্ছি। প্রথমত আপনার লাগবে একটা ভালো মানের প্রসেসর, সেটা হতে পারে Core i3, Core i5, অবশ্যই 10 জেনারেশন হতে হবে। দ্বিতীয়ত আপনাকে একটা ভালো মানের ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড নিতে হবে এই প্রসেসরের সাথে, যেটা ভালো খাপ খায় সেটা। তৃতীয়ত আপনাকে মিনিমাম DDR4 র্যাম নিতে হবে, এবং চতুর্থত আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যে এটাতে SSD কার্ড প্লাগ ইন করতে হবে। এই চারটা বিষয় মোটামুটিভাবে আপনি খেয়াল করতে পারলে কিন্তু আপনার কম্পিউটার অনেক বেশি ভালো পারফরমেন্স করবে। তো মোটামুটিভাবে এই ছিল আজকে ভিডিও। আশা করছি সামনের ভিডিওতে আপনার সঙ্গে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে। ভালো থাকবেন। তার আগে বলে যাই, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন। আর যদি আপনি এই ভিডিওটা মনে করেন যে বেশ উপকারী, তাহলে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।